প্রতিটা খাতকেই সরকার ধ্বংস করে দিয়েছে। এমন কোনো খাত নাই যে খাতটাকে সরকার দলীয়করণ করে তাদের নিজেদের মতো করে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। আমরা আজকে পেনশন থেকে আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যদি রুখে দাঁড়াতে না পারি, আমরা যদি প্রতিবাদ করতে না পারি, তাহলে আমাদেরকে আমাদের পতনের দিকে নিয়ে যাবে, আমাদের ধ্বংস দেবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সরকার ঋণ নিয়ে দেখবেন কিছু নাটক করে, মিথ্যা কথা বলে, দেখবেন যে ভাগ করে বলে এই আভ্যন্তরীণ ঋণ, এই বিদেশি ঋণ, এই স্বল্পমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, এইরকম নাটক করে করে সংখ্যাগুলো বলে বলে প্রকৃত চিত্রটা আমাদের সামনে ফুটে ওঠে না যে রাষ্ট্র হিসাবে আমার কত টাকা ঋণ আছে। আমাদের ছোট্ট গবেষণাতে যেটা দেখেছি যে অর্থনীতিবিদ অলরেডি বলেছে যে আমাদের বিদেশি ঋণ আছে $100 বিলিয়ন উপরে। $100 বিলিয়ন মানেটা কি? উচ্চ মূল্যের লুটপাটের যে পদ্মা সেতুটা সরকার করেছে, এটা করতে $3 বিলিয়ন লেগেছে। এখন আপনি $100 বিলিয়ন মানে কি? আপনার 33টা উচ্চ মূল্যের লুটপাটের পদ্মা সেতুর টাকা শুধু বিদেশিরা আমার কাছে পাবে। কে কে পাবে? IMF পাবে, ওয়ার্ল্ড ব্যাংক পাবে, চায়না পাবে, ভারত পাবে, ADB পাবে, IDB পাবে, চাইনা পাবে, সাউথ কোরিয়া পাবে, এরকম প্রচুর দেশ আমার কাছে টাকাগুলো পাবে। এবং এই টাকাটা কার টাকা? এই লোনটা কার নামে দিল? এই লোনটা কিন্তু আমার আপনার নামে নিয়েছে, এই গরিব মানুষগুলোর নামে কিন্তু এই ঋণটা নিয়েছে। আর আভ্যন্তরীণ ঋণ, সেটার সংখ্যা হচ্ছে প্রায় $180 বিলিয়ন। এখন আপনি হিসাব করে দেখেন যে 60টা পদ্মা সেতুর পরিমাণ টাকা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ। আভ্যন্তরীণ ঋণ মানে কি? আভ্যন্তরীণ ঋণ মানে হচ্ছে আমাদের ব্যাংকগুলো থেকে সরকারি টাকা নিয়েছে। যেমন ধরেন এই অর্থ বছরে দেখলাম যে অলরেডি 1 লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে। এই জন্য দেখবেন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ আসলে নেবে হচ্ছে যারা বিনিয়োগ করবে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, মধ্যম মানের বিনিয়োগকারীরা, তারা হচ্ছে মেইনলি ব্যাংক থেকে ঋণ নেবে। বড় বড় শিল্প মালিকরা নেবে, তারা ইন্ডাস্ট্রি করবে, এবং সেটা নিলে হবে কি আপনার চাকরি তৈরি হবে। আমাদের যে গ্রাজুয়েটরা আছে, আমাদের যারা স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় কলেজে পাশ করে বেকার বসে আছে, এই মানুষগুলোর চাকরি হবে। কিন্তু আপনি প্রায় দেখবেন শিল্প মালিকরা বলছে যে ব্যাংক আমাদেরকে ঋণ দিতে পারছে না। কেন পারছে না? কারণ সরকার এই লুটপাটের কারণে 4 টাকার কাজ যখন সে 400 টাকায় করে, তখন তার বাজেট ঘাটতি হয়। এই বাজেট ঘাটতির টাকাটা তখন সে ব্যাংকে বলে, সোনালী ব্যাংকে বলে যে আমাদের 20,000 কোটি টাকা দাও, রূপালীকে বলে আমাকে 30,000 কোটি টাকা দাও, অগ্রণীকে বলে আমাকে এত হাজার কোটি টাকা দাও। এই টাকাগুলো সে আবার লুটপাট করে ভাগ বিতরণ করে। এটার মাধ্যমে যেটা হচ্ছে যে সরকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে নেওয়ার কারণে বিনিয়োগকারীরা টাকাটা পাচ্ছে না। না পাওয়ার কারণে কি হচ্ছে দেখবেন আপনার সে একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প তৈরি করতে পারছে না। শিল্প তৈরি করতে পারছে না মানে হচ্ছে বেকার যুবকদের চাকরি হচ্ছে না। এই জন্য দেখবেন বেকারত্ব আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি। এখন প্রাইভেট সেক্টরে জব সবচেয়ে কম, প্রাইভেট সেক্টরে জবের বেতন সবচেয়ে কম এই সময়টাতে। এটার মানে হচ্ছে ঋণ। এবং ঋণ আটটা কি ক্ষতি করবে দেখেন, বর্তমানে এই মুহূর্তে পাওনা টাকা আছে $5 বিলিয়ন, $5 বিলিয়ন ইমিডিয়েটলি সরকারকে পরিশোধ করতে হবে। সরকার দিতে পারছে না, টাকা নেই। কে কে টাকা পাবে আমাদের কাছে? আমরা যাদের কাছ থেকে তেল কিনেছি, গ্যাস কিনেছি, তারা টাকা পাবে। কুইক রেন্টাল লুটপাটের টাকা পাবে দেশি এবং বিদেশিরা। আদানি টাকা পাবে আমাদের কাছে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে যারা টিকিট বিক্রি করে, সকল এয়ারলাইন্স, তারা আমাদের কাছে টাকা পাবে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে ধরেন আমরা বিভিন্ন পণ্য আমদানি করেছি বিভিন্ন দেশ থেকে, এই দেশের টাকাগুলো আমরা শোধ করতে পারছি না, এই মানুষগুলো টাকা পাবে। এলসি এগেইনস্টে অনেক টাকা বাকি পড়ে আছে। এইরকম বিলিয়নস অফ ডলার পাওনা বাকি পড়ে আছে। সমস্যা কি? আপনি যখন একটা মুদির দোকানে যান এবং মাসের পর মাস বাকি নেন, কিন্তু আপনি টাকা ফেরত দিতে পারেন না, একটা সময় পরে ওই মুদির দোকানদার আপনাকে কিন্তু আর বাকি দেবে না। আপনি যত অভাবী থাকেন সে আপনাকে চাল দেবে না, ডাল দেবে না, আলু, পেঁয়াজ, রসুন এগুলো দিবে না। রাষ্ট্রের ক্ষেত্রে বাস্তবতাটা তাই যে আপনি যখন কন্টিনিউয়াসলি সারা পৃথিবী থেকে ঋণ নেবেন, ঋণ শোধ করতে পারবেন না অন টাইমে,
তাহলে আপনাকে আপনারা ঋণ দেবে না। গতকালকে আপনারা দেখেছেন যে আমেরিকান বাংলাদেশ যে চেম্বার অফ কমার্স ছিল তারা প্রেস কনফারেন্স করেছে, সেখানে বাংলাদেশের আমেরিকান এম্বাসির যে মানে বিজনেস অ্যাটাচে আছে, কমার্শিয়াল অ্যাটাচে আছে, সে এসে বলেছে যে আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে তারা ট্যাক্স দেওয়ার পরেও তাদের প্রফিটের টাকা আমেরিকাতে দিতে পারছে না, সরকারের কাছে ডলার নেই, সে টাকা দিতে পারছে না। বলে আমি এই দেশে আমার টাকা বিনিয়োগ করেছি, আমি এখানে রাজস্ব দিয়েছি, আমার যা যা আইনি রিকোয়ারমেন্ট ছিল আমি সব পূরণ করেছি, এখন আমার প্রফিটের টাকাটা আমি ফেরত দিতে পারছি না। তাহলে এই মানুষগুলো কি এখানে ইনভেস্ট করবে? আপনি দেখবেন অনেক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট বাতিল করে দিচ্ছে, কারণ তার টিকিট বিক্রির টাকা বাকি পড়ে আছে, বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে না, দিতে পারছে না। এই হচ্ছে ঋণগ্রস্ত একটি জাতি। ব্যক্তি হিসাবে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান, ঠিক একইভাবে রাষ্ট্র এই ঋণের যে জাল, এই জালে পড়ে এক সময় দেউলিয়া হয়ে যায়, তখন সে আটকে যায়। যখন আপনি কন্টিনিউয়াসলি বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ আপনার আয়ের থেকে আপনি ব্যয় বেশি করবেন, ঋণ করে ঘি খাবেন, লুটপাট করবেন, তখন এই চক্রে গিয়ে একসময় রাষ্ট্র আটকে যায়। এই আটকে যাওয়া অবস্থাটা ব্যক্তিগতভাবে যেভাবে আমরা বলি ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, ঠিক একইভাবে রাষ্ট্র ঋণগ্রস্ত হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। এটা হচ্ছে মোটা দাগে আমাদের দ্বিতীয় সংকট রাষ্ট্রে। থার্ড সমস্যা হচ্ছে, অল্প তো বলে ফেলেছি, এই সবকিছু মিলে তৃতীয় সংকট যেটা দাঁড়িয়েছে, দেশের কোনো অর্থনীতির প্রবৃদ্ধি নাই। সরকার প্রচুর মিথ্যা কথা বলছে যে আমাদের নাকি 7% জিডিপি গ্রোথ, 7.5% গ্রোথ, প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব না। আমাদের অর্থনীতির যে বাস্তবতা, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট নাই, আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নাই, লোন ডিসবার্সমেন্ট হচ্ছে না, ব্যাংকগুলো ডিফল্ট করছে লোনের উপরে, সিম্পলি আমার 6% 7% গ্রোথ হওয়ার কোনো কারণ নাই। এটা 4 to 5% হবে আমাদের কমন সেন্সে বলে, এটা অর্থনীতিবিদরা হয়তো আরো ভালো বলতে পারবে, কিন্তু কোনোভাবেই জিডিপির গ্রোথ এটা হইতে পারে না। তাহলে যে লেভেলের ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, যে লেভেলের এমপ্লয়মেন্ট হওয়ার কথা, যে লেভেলের পুঁজির ছড়াছড়ি হওয়ার কথা, সেটা হচ্ছে না। এরপরে দেখেন যে অবস্থা এমন দাঁড়িয়েছে যে চায়নার কাছে সরকার এখন $5 বিলিয়ন ঋণ চেয়েছে, কারণ সে ঋণ যে শোধ করতে হবে, তার এই যে আপনার প্রায় $280 বিলিয়ন যে ঋণের সুদ দিতে হবে, এই ঋণের সুদ দেওয়ার টাকা এখন সরকারের কাছে নাই। তার ইমিডিয়েটলি $5 বিলিয়ন শোধ করতে হবে, এই টাকাটা সে আবার চায়নার কাছে চেয়েছে। তবে দেখা গেল যে ঋণ করে ঘি খাইতে খাইতে যেটা হচ্ছে, মানুষের মধ্যে দেখবেন যে একসময় যখন সে ঋণ শোধ করতে পারে না, মুদির দোকানে ঋণ শোধ করতে পারে না, তখন মানুষের কাছ থেকে ঋণ নেয়, এক মানুষের কাছ থেকে ঋণ এনে আরেক মানুষকে দেয়। যারা দেখবেন এরকম পাওনাদার শ্রেণী আছে, তো এই লোকগুলো কিন্তু আপনি যেভাবে জনসমাজের বাটপার বলে না, এই রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোটা একটা বাটপারি কাঠামোতে পরিণত হয়েছে, যেটা জনগণের জন্য খুব ক্ষতিকর হয়েছে। তো চায়নার কাছ থেকে এটা খুব উচ্চ মূল্যে নিতে হবে দিন শেষে। চায়না ইতিমধ্যে আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্রেড করতেছে, প্রচুর ইনভেস্ট করেছে, এবং সেগুলো খুবই চড়া মূল্যে করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতে। এখন আবার আপনি সেই ঋণের টাকা শোধ করতে পারছেন না, সুদ দেওয়ার জন্য আবার ঋণ চলছে। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। ব্যাংকের অবস্থা দেখেন, আমাদের 54টা ব্যাংকের মধ্যে সরকার, বাংলাদেশ ব্যাংক বিজেপি বলেছে 38টা ব্যাংক রেড জোনে আছে, খুব খারাপ অবস্থা আর কি। মানে এর ভিতরে কোনো তারল্য নাই, ঋণ দেওয়ার মতো অবস্থা নাই। আপনার বাংলাদেশ ব্যাংকে যে ন্যূনতম একটা টাকার পরিমাণ জমা রাখতে হয় ক্যাপিটাল, সেটা জমা রাখতে পারছে না। বাংলাদেশ ব্যাংক তাকে জরিমানা করতেছে, সেই জরিমানার টাকা শোধ করতে পারছে না। পদ্মার মতো আর কি, পদ্মা নদী শুকায় গেছে না, পদ্মার ব্যাংক এরকম শুকায় গেছে। এই হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। জোর করে মার্জার করছে, এবং দেখেন একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক মার্জার করে একটা ভিতরে লুটপাট আছে। লুটপাটটা কি? সরকার হিসাব করে দেখেছে যে এই যে 5-7টা ব্যাংকে তারা ফোর্স করে জোর করে মার্জার করতেছে আরেকটা ব্যাংকের সাথে, এটাতে ডিফল্ট লোন যেগুলো আছে দুর্বল ব্যাংকে, এখানে 60 থেকে 70 হাজার কোটি টাকা ডিফল্ট হয়ে আছে। তো যে ব্যাংকটা নেবে সে কিন্তু এই খেলাপি ঋণের কি হবে তার একটা সমাধান জেনে সেটা নিতে চায়। সরকার বলছে যে এই যে 60-70 হাজার টাকা ঋণ আছে, এরা যেহেতু সব আওয়ামী ঘরানার বাটপার ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের টাকাটা বাজেট থেকে আমরা দিয়ে দিব। সরকার এটা প্ল্যান করছে। 60-70 হাজার টাকা মানে হলো প্রায় 3টা পদ্মা সেতুর টাকা, উচ্চ মূল্যের লুটপাটের টাকা।
70,000 কোটি টাকা। তো সেই পরিমাণ টাকা বাজেট থেকে দিয়ে দিবে, তো বাজেট কার টাকা? আমার আপনার টাকা, হলো ঋণ করবে। আবার চিন্তা করেন, ওই যে চায়না থেকে ঋণ আনতেছে, IMF থেকে ঋণ আনতেছে, ওই ঋণ করে আবার এখানে দেবে। এই সরকারি মাফিয়াদেরকে আবার এনরিচ করবে। এটা হচ্ছে সরকারের প্ল্যান, সেকেন্ড বেল আউট করা। আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্য দিয়ে ওই যে লুটপাট করা ব্যাংকের ডাইরেক্টর গুলো আছে, এরা একটা সবল ব্যাংক লুটপাট করতে চায়। তারা এখন প্রাণ ব্যাংকটা খায় ফেলতে চায়, কারণ ব্যাংকের উপরে টাকা আছে। এই যে 8টা ভালো ব্যাংক আছে, এই 8টা ভালো ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে। তখন এই দেশে ব্যাংকের ব্যবসা করবে তারা। 8টা বিদেশি ব্যাংক আছে, দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার।